শুনছো, আমি প্রেগনেন্ট। কথাটা বলার সাথে সাথে একটা শক্তপোক্ত হাতে চর বসে গেল রাহার গালে। সাথে সাথে পরশা গালের 5 আঙ্গুলের ছাপ বসে গেল, যার জন্য রাহা মোটেও প্রস্তুত ছিল না। রাহা ছল ছল চোখে সামনে তাকিয়ে বলে, রাজ ভাইয়া তুমি মারছো কেন? রাজ চোয়াল শক্ত করে বলে, আমার বাচ্চার মা হতে যাচ্ছিস মানে কি? আমি এই বাচ্চা চাই না। রাহার চোখের পানিতে টলমল করছে। এই বাচ্চা চাও না মানে? এই বাচ্চা আমার আর তোমার ভালোবাসার অংশ। ওকে চাও না কেন? আর তুমি রেগে যাচ্ছ কেন? তুমি তো খুশি হওয়ার কথা। রাজ শক্ত গলায় বলে, দেখ, এত কিছুর হিসাব নিকেশ আমার কাছে চাইবি না। আমি এই বাচ্চা চাই না মানে চাই না। রাহা কৌতূহল নিয়ে বলে, কেন চাও না? তুমি কি আমাদের সম্পর্কের কথা সবাইকে জানাতে ভয় পাচ্ছ? আমরা তো লুকিয়ে বিয়ে করে নিয়েছি, আর এখন আমাদের সন্তান আসতে চলেছে, দেখবে সবাই মানবে। রাজ রাহার কথায় আরো রেগে বলে, শোন, তোকে লুকিয়ে বিয়ে করেছিলাম বলেই যে এখন সবাইকে জানাতে হবে এটা ভুলে যা। আমি জানানোর প্রয়োজন মনে করছি না। রাহা কেঁদে কেঁদে বলে, তুমি কি বলছো এগুলো? প্রয়োজন মনে করছো না মানে? তুমি তো আমায় ভালোবাসতে তাই বিয়ে করেছিলে, এখন কেন প্রয়োজন মনে করছো না? রাজ গম্ভীর গলায় বলে, তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য লুকিয়ে বিয়ে করেছিলাম। রাহা কান্না থামিয়ে বলে, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? রাজ রাহার কাছে এসে বাঁকা হেসে বলে, মনে পড়ে তোর ভাই আমার বোনের সাথে ভালোবাসার নাটক করেছিল? আমার বোন বাড়ির সবাইকে বলেছিল সেই দিন, সবাই সেটা বিশ্বাসও করেছিল। এরপর তোর ভাই কি করলো? সবার সামনে অস্বীকার করলো। সেই দিনের পর থেকে আমার বোন লজ্জায় আর আমাদের সামনে আসেননি। রাহা ধপ করে ফ্লোরে বসে কাঁদতে লাগলো। রাজ ও রাহার সামনে হাঁটু ভর করে বসে বলে, শুনছিস আমি কি বলেছি? আমার বোন তোর ভাইয়ের জন্য আর বাসায় ফেরিনি। তোর ভাই আমার বোনের সাথে যা যা করেছে, তোর সাথেও আমি তাই তাই করেছি। অবশ্যই বেশি বেশি করে ফেলেছি। এখন আমি আমার বোনকে পেয়ে গিয়েছি, ওকে এখন বাড়িতে নিয়ে আসবো। তোকে আর এখন আমার প্রয়োজন নেই। রাজের কথাগুলো শুনে রাহার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। কাপা কণ্ঠে বলে উঠে, তুমি আমার থেকে প্রতিশোধ নিতে এমনটা করলে কেন? ভুল করেছে আমার ভাই। আর এই বাচ্চার কি হবে? বাচ্চাটা এখনো দুনিয়ায় এলো না। রাজ শক্ত গলায় বলে, বাচ্চায় দুনিয়া আসেনি যখন, তাহলে আর কোনোদিনে আসবে না। আমার প্রতিশোধ নেওয়া শেষ, তুই বাচ্চাটাকে নষ্ট করে ফেল। রাহা ভয় পিছিয়ে গিয়ে বলল, তুমি প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ প্রাণ মেরে ফেলবে? রাজ রাহার চোয়াল চেপে ধরে বলে, এই শোন, তোর জ্ঞান শুনতে চাই না আমি। বাচ্চাটা দুনিয়াতে আসবে না মানে আসবে না। রাহা ব্যথায় কুকিয়ে উঠে বলে, তাহলে আমায় বিয়ে কেন করলে? আমায় তো খুব ভালোবেসেছিলে, বউ করেছিলে, দিনের পর দিন আমার উপরে স্বামীর অধিকার দেখিয়েছিলে, আর বিয়ের সময় তো বলেছিলে সবাইকে জানাবে, আর এখন কাপুরুষের মতো কেন অস্বীকার করছ? চুপ, আর একটা কথাও বলবি না। তোকে বিয়ে করেছি এটা কোনো প্রমাণ আছে তোর কাছে? রাহা নিশ্চুপ হয়ে গেল। মুহূর্তেই মনে হলো তার দুনিয়া থমকে গেছে। রাজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, কিরে বল, তোর কাছে প্রমাণ আছে? না, নেই। তাহলে ধরে নিয়ে আমাদের বিয়ে হয়নি, আর রইল বাচ্চাটা নষ্ট করে ফেলিস। এই বলে রাজ রাহাকে ছেড়ে দেয়। রাহা কাঁদতে কাঁদতে বলে, প্লিজ তুমি বাচ্চাটাকে অন্তত দুনিয়া আসতে দাও। রাজ রাহার মুখোমুখি হয়ে বলে, দেখ, তোকে 15 দিন সময় দিচ্ছি। তুই কি করে বাচ্চা নষ্ট করবি তোর ব্যাপার। তবে আমি এসে যদি দেখি বাচ্চাটা এখনো কিছু করিসনি, তাহলে কি করে বাচ্চাটা নষ্ট করতে হয় আমার থেকে ভালো কেউ জানবে না। রাহা রাজের দুগালে হাত রেখে করুণ সুরে বলে, তুমি এমনটা করতে বলো না। তোমার তো আমার সাথে ভালোবাসা নিয়ে প্রতিশোধ নেওয়া শেষ। তোমার বোনকেও পেয়ে গিয়েছ, তাহলে এখন আমাকে ছেড়ে যেও না। আমি ভাইয়াকে বলবো মিষ্টির জীবনে আবার ফিরে আসতে। তুমি এই বাচ্চাটাকে দুনিয়া আসতে দাও। আমি কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইবো না। রাজ রাহার হাতটা সরিয়ে কঠিন গলায় বলে, আমার প্রতিশোধ নেওয়া শেষ। আমি এই বাচ্চা চাই না। সামনের মাসের 1 তারিখে বাড়িতে আসবো, এর মধ্যে বাচ্চাটা করিয়ে নিবি। রাহাকে আর একটা কথা বলারও সুযোগ দিল না রাজ। উঠে দাঁড়িয়ে রুমের দরজা খুলে চলে গেল। চলে যাওয়ার আগে রাহার মুখ পানে একবার তাকালো, যা রাহা দেখলো না। রাহা ফ্লোরে হাউমাউ করে কাঁদছে। কি করবে এখন সে? কাউকে বলতেও পারবে না এখন, কারণ রাজ তাকেও তার বাচ্চাকে অস্বীকার করছে। এখন বলেও লাভ হবে না। রাহা চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। ভেঙে পড়লে হবে না, আর ভেঙে পড়ার মেয়ে রাহা নয়। কঠিন সময় ভেঙে পড়ার মতো শিক্ষা তার মা বাবা দেয়নি। পরিচয় আসা যাক। রাহা রাজের ছোট চাচার মেয়ে। রাজের বাবার নাম শাহরিয়ার রাশেদ চৌধুরী, মায়ের নাম সাইমা চৌধুরী। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম শাহরিয়ার চৌধুরী রাজ, আর মেয়ের নাম নিশিতা চৌধুরী মিষ্টি। রাশেদ চৌধুরীর ছোট ভাই নাম শাহরিয়ার রুবেল চৌধুরী, তার স্ত্রীর নাম রুমানা চৌধুরী। তাদেরও এক ছেলে এক মেয়ে। ছেলের নাম শাহরিয়ার চৌধুরী রাদি,
আর মেয়ের নাম রাহা চৌধুরী। সবার চোখের মনি রাহা। এই নিয়ে কয়দিন চলে গেল, রাহা ভেবেই পাচ্ছে না কি করবে। একদিকে রাজের অস্বীকার করা, আরেকদিকে ভালোবাসার অংশ আসতে চলেছে। এই নিয়ে ভাবতে ভাবতে রাহা এই কয়দিন ঘর থেকে বের হয়নি। সেই দিন বিকেলে রাহার বন্ধুদের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলো। রাহার হাত পা কাঁপছে, কি করবে ভেবেই পাচ্ছে না। এই বাচ্চাটা একা একা কি করে মানুষ করবে। রাহা একটা রিস্ক নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। বাড়িতে গাড়ি ছিল কিন্তু নিয়ে আসেনি। হঠাৎ রাহার মনে হলো একটা কালো গাড়ি তাকে ফলো করছে। রাহার মনের ভুল ভেবে তেমন একটা আমলে নিল না। রাহা হসপিটালের সামনে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে দিল। হসপিটালে ঢুকতে রাহার পা দুটো কাঁপছে, চোখ দিয়ে তো জল পড়ছেই। রাহা যেই হসপিটালের ভিতরে ঢুকবে ঠিক তখনই একটা অপরিচিত ছেলে এসে ডাক দেয়। রাহা পেছন ফিরে তাকায়। আপু, আপনার নাম রাহা? রাহা স্বাভাবিকভাবে জবাব দেয়, হ্যাঁ আমার নাম রাহা। ছেলেটি বলে, আপু আমার বোন অসুস্থ তো ওই যে গাড়িতে বসে আছে, আপনাকে দেখা মাত্রই আমাকে বলল আপনি নাকি তার বান্ধবী, আর আপনাকে ডেকে নিয়ে আসতে বলল। একটু আমার বোনের সাথে দেখা করবেন? রাহা সম্মতি জানিয়ে বলে, চলুন। রাহা সেই ছেলেটার সাথে একটা গাড়ির কাছে গেল। গাড়িটা সম্পূর্ণ কালো, বাহির থেকে ভিতরে কাউকে স্পষ্টই বোঝা গেল না। ছেলেটা বলে, আপু আমার বোন ভিতরে আছে, গাড়ির দরজাটা খুলে কথা বলুন। রাহা গাড়ির দরজা খুলতেই ভেতর থেকে আরেকটা ছেলে হিসকে টান দিয়ে রাহাকে ভিতরে নিয়ে বসায়। রাহা ভয় পেয়ে বলে, আপনারা কারা, আমাকে ধরছেন কেন? আর এইখানে না বললেন আমার কোন বান্ধবী ডাকছে, আপনারা কি করতে চাইছেন বলুন তো, আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। একটা ছেলে রাহার মুখের সামনে একটা কাগজ এনে বলে, আপু সব বলছি, আগে দেখুন তো এই ঠিকানাটা কোথায়। রাহা কাগজটা সামনে নিতে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। ঘন্টাখানিক পরে রাহার জ্ঞান ফিরল। চোখ খুলেই নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। পরক্ষণে বুঝে গেল সে তার নিজের রুমের বিছানায় শুয়ে আছে। রাহা সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। তার মাথায় ঢুকছে না কি করে এখানে এলো। এমন সময় তার বাবা রুবেল চৌধুরীর রুমে ঢুকলেন। রাহা তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমি এইখানে কি করে এলাম, আমি তো বাইরে গিয়েছিলাম। রুবেল চৌধুরী বললেন, তুমি নাকি তোমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর তোমার বান্ধবীর ভাই তোমাকে দিয়ে গিয়েছে। রাহা কপাল কুচকালো, তার কাছে সব গোলমাল লাগছে। এই বান্ধবীর ভাই কোত্থেকে এলো, আর তাকে কেনই বা তখন সেন্সলেস করে দিয়েছিল। রুবেল চৌধুরী বললেন, আম্মু বাইরে ডাক্তার এসেছে, তোমাকে চেক আপ করতে চায়। রাহা খানিকটা ঘাবড়ে যায়। এখন যদি ডাক্তার আসে তাহলে ডাক্তার ধরে ফেলবে সে প্রেগন্যান্ট, আর বাড়ির সবাইও জেনে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। রাহা তার বাবাকে বলে, বাবা তুমি ডাক্তারকে চলে যেতে বলো, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর রাস্তায় রিক্সা দিয়ে যাওয়ার সময় মাথায় চক্কর দিয়েছিল। রুবেল চৌধুরী রাহার সামনে বসে বললেন, তবুও চেক আপ করে রাখা ভালো। রাহা বলে, বাবা আমি এখন চেক আপ করবো না, আমার কিচ্ছু হয়নি, এখন একটু ঘুমাতে পারলে শরীরটা আবার ঠিক হয়ে যাবে। আর তুমি চলে যেতে বলো, না হলে আম্মুকে চেক আপ করতে বলো। রুবেল চৌধুরী মেয়ের কথার সাথে কিছুতেই পেরে উঠলেন না, চলে গেলেন ডাক্তারের কাছে। রুবেল চৌধুরী চলে যেতে রাহায় বিছানা থেকে নেমে দরজা বন্ধ করে দিল। এরপরে সামনেই দেখলো তার ব্যাগটা। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে ব্যাগটা হাতে নিয়ে বিছানায় বসলো। ব্যাগে টাকা পয়সা সব ঠিকই আছে, এমনকি ফোনও আছে। চোর হলে তো এগুলো নিয়ে যেত, রেখে যেত না। রাহা ব্যাগ থেকে সব বিছানায় নামালো, সাথে একটা চিরকুটও পেলো। সাথে সাথে চিরকুটটা খুলে দেখলো কিছু লেখা আছে, রাহা সন্তান হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার, আর এইটা মেরে ফেললে পাপ হবে আপনার। এইটুকু লেখা আছে চিরকুটে। রাহা বেশ অবাক হলো, সে মা হতে চলেছে এটা তো কেউ জানে না। তাহলে এই চিরকুটে যে লেখা, তাহলে কে লিখলো এই চিরকুটটা? রাহা চিরকুটটা নিয়ে দুকড়ে কেঁদে উঠে। অচেনা একজন বলেছে এই বাচ্চা রাখতে, আর তার নিজের ভালোবাসার মানুষ তার স্বামী বলেছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। রাহা কি করবে বুঝে উঠতে পারছে না, দোটানায় পড়ে গিয়েছে। রাতের খাবার খাওয়ার জন্য রুমানা চৌধুরী এলেন রাহার রুমে। রাহা তার মায়ের সাথে চলে গেল নিচে। খাবার টেবিলে এসে বসলো রাহা। রাশেদ চৌধুরী রাহার দিকে তাকিয়ে বললেন, রাহা আম্মু তোমার শরীর এখন কেমন লাগছে? নিচে আসতে গেলে কেন, খাবারটা উপরে পাঠিয়ে দিত। রাহা বলে, না বড় আব্বু এখন ভালোই লাগছে তাই নিচে এসেছি, আর আমাকে নিয়ে এত চিন্তা করো না তো বড় আব্বু। রাশেদ চৌধুরী নরম গলায় বললেন, তোমায় নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে চিন্তা করব? এখন তুমি আমাদের চোখের মণি, তোমার কিছু হলে আমাদের কারোর চোখে ঘুম থাকে না। আর মিষ্টিও তো চলে গেল আমাদের ছেড়ে গ্রামের বাড়িতে, মেয়েটা কোনো যোগাযোগ করে না আমাদের সাথে। রাহা মাথা নত করে রইল। পাশ থেকে রুমানা চৌধুরী বললেন, ভাই সব হয়েছে আমার ছেলের জন্য।
রাশেদ চৌধুরী বললেন, তোমার ছেলে আর আমার মেয়ে দুজনেরই ভুলের জন্য ওরা বাড়ি ছাড়া। ভুল বুঝাবুঝি করে দুজনেই দুই প্রান্তে। অনেক তো মিল করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ রাজি না। মিষ্টি বাড়ির সবাইকে যেই দিন ভালোবাসার কথা জানিয়েছিল সেই দিনই রাদিফ তার অস্বীকার করে। রাদিফ তার কিছুদিন পরেই জাপানে চলে যায়। মূলত রাদিফ জাপান থেকে পড়াশোনা করত, এখন বিজনেস করে, সেইখানে এখন রয়েছে। আর মিষ্টি তার পুপ্পির সাথে গ্রামে থাকে। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী গিয়েছিলেন মিষ্টিকে ফিরিয়ে আনতে, কিন্তু মিষ্টি আসেননি। সাইমা চৌধুরী রাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, খেয়ে নে, খেয়ে রুমে গিয়ে রেস্ট নে, তাহলে দেখবি ভালো লাগবে। মিষ্টি আর রাদিফের যখন ভালো লাগবে তখন আসবে। রাহা খাবার খেয়ে সাথে সাথে নিজের রুমে চলে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে গেল। এতক্ষণ খুব কষ্ট করে বমিটা আটকে রেখেছিল। রাহা চোখ মুখ ধুয়ে রুমে এসে বিছানায় বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো রাদিফ কল দিয়েছিল। রাদিফ সেই ঝামেলার পরে বাড়ির কারোর সাথে তেমন কথা বলে না, শুধু রাহার সাথে যোগাযোগ রেখেছে। রাহাও ভেবে রেখেছিল তার ভাইকে কল দিলে বাচ্চাটার কথা জানাবে। রাহা কল দিল রাদিফকে। রাদিফ কল রিসিভ করে বলে, হ্যালো রাহা, ভালো আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। রাহা নিচু সুরে বলে, ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল। রাহা ইতস্ত বোধ করলো। বা ভাইয়া আগে বলো, তুমি কোনো রাগারাগি করবে না? রাদিফ হেসে বলে, তুই বল। আর কখনো দেখেছিস আমি তোর উপরে রাগ করেছি? না, তাহলে এই ভাইকে বল। রাহা নিচু সুরে বলে, ভাইয়া আমি আর রাজ দুজন দুজনকে ভালোবাসি, এমনকি লুকিয়েও বিয়ে করেছি। এই শুনে রাদীপ মুস্কি এসে বলে, কি বলছিস তুই রাজকে বিয়ে করেছিস? এ তো ভালো কথা। তবে আমি অনেকদিন আগে রাজের সাথে কথা বলেছিলাম, বললো তোকে নাকি ভালোবাসে, আর তোর বাড়িতেও জানিয়েছে। আর তোরা বাড়িতে জানিয়েছিস? না ভাইয়া জানাইনি। এই শুনে রাদীপ বলে, জানাসনি কেন? রাহা তৎক্ষণাৎ কেঁদে উঠে বলে, ভাইয়া রাজ এখন আমায় অস্বীকার করছে, বলেছে আমাকে ভালোবেসে প্রতিশোধ নিয়েছে। এই শুনে রাদীপ কিছুক্ষণ থমকে গেল। জিজ্ঞাসা সুরে বলে, কিসের প্রতিশোধ? তুমি মিষ্টিকে সবার সামনে অস্বীকার করেছো বলেই সেইটার প্রতিশোধ নিয়েছে আমার সাথে। বা ভাইয়া এখন রাজের সন্তান আমার গর্বে। আমি ওকে বলেছিলাম বাড়িতে জানাতে, কিন্তু ও আমায় অস্বীকার করেছে। এই বাচ্চাকেও অস্বীকার করেছে। এই শুনে রাদীফের মেজা তিরঙ্গে উঠে যায়। চোয়াল শক্ত করে বলে, প্রতিশোধ? ও প্রতিশোধের কি বোঝে? ও তোকে বিয়ে করে অস্বীকার করছে, আর এইটাকেও প্রতিশোধ বলে চালিয়ে দিচ্ছে। আমি মিষ্টিকে কেন অস্বীকার করেছিলাম কেউ জানতে চেয়েছিল? না জেনে তোর সাথে এমন করেছে, আমি ওকে ছাড়বো না। রাহা নাক টেনে বলে, ও বলেছে 1 তারিখের মধ্যে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। কিন্তু ভাইয়া আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না। আমি এই বাচ্চাটাকে দুনিয়ার আলোয় দেখাতে চাই। রাদীপ চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ আনলো। বোনের সাথে কোনো রাগারাগি করতে চায় না, তাই ঠান্ডা গলায় বলে, তুই কাঁদিস না, কাঁদা বন্ধ কর। আমি যা বলছি শোন। ও যখন প্রতিশোধ নেওয়ার জন্য এত দূর পর্যন্ত গিয়েছে, এখন বাচ্চাটাকে অস্বীকার করেছে, তুই বাচ্চাটা নষ্ট করিস না, এতে পাপ হবে। রাহা অস্থির কণ্ঠে বলে, কিন্তু ভাইয়া আমি একা এই বাচ্চাকে মানুষ করব কি করে? রাজ এখন আমায় অস্বীকার করছে। আমি এখন বাবা বড় আব্বুকে কাউকে বলতে পারছি না। আর এই বাচ্চা দুনিয়াতে এসে ওর বাবাকে চাইলে কি বলবো? রাদীপ কিছুক্ষণ নরম হয়ে শুধালো, বাচ্চা এসে তার বাবাকে চাইলে কি বলবি ওইটা পরে দেখবি। আগে বাচ্চাটাকে নিয়ে তোকে ভালোভাবে বাঁচতে হবে। তুই আমার বোন না? আমার বোন তো স্ট্রং, আমার বোন হেরে যাওয়ার মেয়ে নয়। এরপরে রাহা আজকের ঘটনাটা রাদীপকে বলল। সব শুনে রাদীপ শক্ত গলায় বলে, তুই একদম বাড়ির বাইরে যাবি না। আর শোন বোন আমার, কাঁদিস না তুই, আমি আসবো, রাজের মুখোমুখি হব, হয় মরবো না হয় মারবো। রাহা কিছুটা ঘাবড়ে যায়। রাদীপ ফিরে এলে রাজের সাথে তার ঝামেলা হবেই। রাজও রাদীপের উপর রাগ রয়েছে তার বোনকে অস্বীকার করার কারণে, আর রাদীপেরও রাগ বাড়ছে তার বোনকে অস্বীকার করার কারণে। রাহা দুজনকে মুখোমুখি আনার মতোই ভুল করবে না, প্রয়োজন পড়লে সেই চলে যাবে। রাহা ঠিক করলো সেই বাড়ি থেকে চলে যাবে, কিন্তু কোথায় যাবে কি করবে এটা তার ভাই ঠিক করে দেবে। রাহা চোখ মুছে বলে, না ভাইয়া তুমি এসো না, আমি ঝামেলা চাই না ভাইয়া। রাজ বাড়িতে নেই, চট্টগ্রামে গিয়েছে, ফিরবে 1 তারিখে। এর মধ্যে কিছু একটা করতে হবে, না হলে রাজ আমার বাচ্চাটাকে শেষ করে ফেলবে। এখন এই বাচ্চা আর নিজেকে বাঁচাতে হলে এই বাড়ি থেকে চলে যেতে হবে আমাকে। লাগবে না আমার রাজকে, আমি আমার বাচ্চাকে একাই মানুষ করে ওকে দেখিয়ে দিব ভাইয়া। তোমাকে আমার পাশে চাই, কিন্তু ভাইয়া আমি বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকবো? রাদীপ কিছুক্ষণ ভেবে বলে, তোকে অন্য কোথাও রেখে আমি শান্তিতে থাকতে পারবো না। তুই আমার কাছে চলে আসতে পারবি, শুধু আমার কাছে চলে আয় তুই। এরপরে রাজসহ রাজের 14 গোষ্ঠীর উপর প্রতিশোধ নিব। এই বলে রাদীপ কঠিন গলায় বলে, রাজ প্রতিশোধ নিতে গিয়ে বড্ড ভুল করলো। এখন প্রতিশোধের খেলা কতটা জঘন্যতম ওকে বোঝাবো। রাহা আগেই বুঝতে পেরেছিল তার ভাই ঠিক কতটা রেগে যাবে। ভাইয়ের কথা মতোই বিদেশে চলে যাবে, কিন্তু হাতে মাত্র কয়টা দিন আছে, এর মধ্যে কি করে যাবে? রাহা বলে,
তোমার কাছে চলে যাব, কিন্তু এত তাড়াতাড়ি কি করে যাব? আমার ভিসা নেই। রাদীপ পরক্ষণে বলে, রাহা তুই কি সাইমনকে ভুলে গিয়েছিস? রাহা নিচু গলায় বলে, না সাইমনকে ভুলে যায়নি। আর তুমি সাইমনের কথা বলছো কেন? রাদীপ বলে, সাইমন এখন বাংলাদেশে রয়েছে, এখন ওকে বলতে হবে, তাছাড়া আর কোনো বিশ্বাস তো কাউকে পাচ্ছি না। ঠিক আছে ভাইয়া, তুই এত চিন্তা করিস না, তুই তোর পাসপোর্ট আর কাগজপত্র রেডি করে রাখিস। কালকে সাইমন ওই বাড়ির সামনে যাবে, তুই ওকে ওই কাগজগুলো দিবি, এরপরে আমি দেখছি কি করে ভিসার ব্যবস্থা করতে পারি। রাহা বলে, ভাইয়া হাতে মাত্র কয়েকটা দিন আছে, এর মধ্যে কি ভিসার ব্যবস্থা করতে পারবে? আর বেশি টাকা লাগবে এগুলো পেতে? রাদীপ জোর গলায় বলে, পারবো, যত টাকাই লাগুক তোকে আর তোর বাচ্চাকে আমি বাঁচাবই। আর এখন কি করছিস তুই? রুমে বসে আছি। আর শোন, এই বিষয় নিয়ে কাউকে কিচ্ছু বলবি না, আমি দেখছি কি করা যায়। শুধু একবার তোকে আমার কাছে যদি আনতে পারি, এরপর রাজকে আমি দেখে নেব, ওর প্রতিশোধ নেওয়া আমি বের করব। ও আমার বোনের সাথে এমন করেছে, ওকে আমি ছাড়বো না। রাহা খানিকটা ভয় পেয়ে বলে, ভাইয়া এতে আমার বাচ্চাটা ঠিক থাকবে তো? তুই চিন্তা করিস না, এই কয়টা দিনই একটু সেফ হয়ে থাকবি, কোথাও বের হবি না। আর কালকে সকালে কাগজগুলো রেডি রাখিস, তোর আর তোর বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। রাদীপ রাহার সাথে কথা বলে ফোন পাশে রেখে বসলো। রাজের ওপর এখন খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে সামনে পেলে মেরে কুচি কুচি করে দিতে। রাদীপ নিজে থেকে কিছু বলতে পারছে না, কারণ সে মিষ্টিকে অস্বীকার করেছিল, কিন্তু কেন অস্বীকার করেছিল সেটা কেউ জানতে চায়নি। এই একটা কারণে আজ রাদীপের বোনের প্রতি হওয়া অন্যায় দেখেও কিছু বলতে পারছে না। রাদীপ সাথে সাথে তার ঘনিষ্ঠ বন্ধু সাইমনকে কল দিল। সাইমনও জাপানে রাদীপের সাথেই থাকে, কিছুদিন হলো দেশে গিয়েছে। রাদীপ সাইমনের সাথে আলোচনা করলো কি করে ভিসায় জোগাড় করা যায়। সাইমন সবশেষে রাদীপকে বলে, বন্ধু তুই চিন্তা করিস না, এখন স্টুডেন্ট ভিসায় তোর বোন একটু তাড়াতাড়ি যেতে পারবে, তবে টাকা লাগবে যেহেতু কয়টা দিনের মধ্যে চাচ্ছিস। রাদীপ বলে, বন্ধু যত টাকা লাগে লাগুক, এই 10 দিনের মধ্যে তোকে সবটা জোগাড় করতে হবে। আমার বোন একটু সমস্যায় আছে, তাই তোকে ইমার্জেন্সি করতে বলেছি, আর দেশে বিশ্বাস তো কেউ নেই তুই ছাড়া, তোকে কাজটা করে দিতে হবে। বন্ধু তুই চিন্তা করিস না, তুই তো আমার ভাইয়ের মতো, আর তুই আমার অনেক উপকার করেছিস, সেই ক্ষেত্রে আমি কিছু করতেই পারিনি। এখন আমি তোর বোনের বিষয়টা জোগাড় করে দিব, তুই চিন্তা করিস না। রাদীপের বন্ধু সাইমন সকালে রাহার বাড়ির সামনে আসে। রাহা তার সব দরকারি ডকুমেন্টস গুলো সাইমনকে দিয়ে বলে, এই কয়দিনই রাহা আর বাড়ি থেকে বের হয়নি, ফোনও বন্ধ করে রেখেছে, আর ইচ্ছে করে রাজের সাথে কোনো যোগাযোগ করেনি, আর যোগাযোগও করতেও চায় না। আজ মাসের 30 তারিখ বিকেল বেলায় রাহা বিছানায় ক্যালেন্ডার হাতে নিয়ে বসে বসে কাঁদছে। কালকে সকালে বা দুপুরে রাজ বাড়িতে চলে আসবে, যদি এসে জানতে চায় বাচ্চাটা রেখেছে কিনা, তাহলে সে কি জবাব দিবে? এই নিয়ে ভাবতে ভাবতে রাহার ফোনটা বেজে ওঠে। রাহা ফোনটা হাতে নিয়ে দেখলো রাদীপ কল দিয়েছে। রাহা চোখ মুছে কলটা রিসিভ করে বলে, ভাইয়া বলো। ওপাশ থেকে রাদীপ বলে, রাহা তোর ভিসায় টিকিট রেডি হয়ে গিয়েছে। এই শুনে রাহা খুশি হয়ে অস্থির গলায় বলে, ভাইয়া সব রেডি হয়ে গিয়েছে? রেডি করে ফেলেছে সাইমন, কালকে রাত 3টায় ফ্লাইট। সাইমন অনেক কষ্ট করে এই পর্যন্ত করতে পেরেছে, এছাড়া আর কোনো ফ্লাইটের টিকিট বুক করতে পারিনি, তোকে রাতের ফ্লাইটে আসতে হবে। রাহা মাথা নাড়িয়ে বলে, সাইমন ভাইয়া এই পর্যন্ত করেছে এই অনেক। রাদীপ বলে, শোন তুই এখন কিছু জিনিস গুছিয়ে ফেল, আর রাত 1:30টার দিকে সাইমন গাড়ি নিয়ে বাড়ির সামনে যাবে, তুই সাইমনের সাথে বের হয়ে যাবি। সাইমন তোকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিবে, আর কোনো প্রমাণ বা কিছুই রেখে আসবি না, ফোনটা গাড়িতে আসার পথে ফেলে দিয়ে আসবি, আর শুধু রাজের জন্য একটা ছোট্ট চিরকুট রেখে আসবি। রাহা প্রশ্ন করে, চিরকুটে কি লিখবো ভাইয়া? আমি তোকে টেক্সট করে পাঠাচ্ছি। ঠিক আছে ভাইয়া। রাহা রাদীপের সাথে কথা বলে ফোনটা পাশে রেখে দিয়ে তার লেদারের ব্যাগটা বের করলো। এরপরে কারবার থেকে প্রয়োজনীয় জামা কাপড় লেদারে ভরে নিল, এর সাথে আরো নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো রাখলো, যা না নিলে চলে না তাই নিল। রাত 10টা রাহা নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল তার বাবা মায়ের রুমে। চলে যাওয়ার আগে বাবা মায়ের সাথে শেষ দেখাটা করতে চায়। রাহা আস্তে করে দরজা খুলে তার বাবা আর মায়ের রুমে ঢুকলো। রুবেল চৌধুরী বা রোমানা চৌধুরী বসেছিলেন রুমেই। রুবেল চৌধুরী মেয়েকে দেখে বললেন, রাহা কিছু বলবে? আর তোমাকে এমন লাগছে কেন? রাহা এখন তার বাবাকে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে সব। রাহা ধীর পায়ে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের মাঝখানে বসলো, কোনো কথাই বলছে না, শুধু দুজনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রাহা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বু। কি হয়েছে বলো, শরীর খারাপ লাগছে? না আব্বু, আমার শরীর ঠিক আছে। তাহলে এমন করে জড়িয়ে ধরলে যে? আব্বু ঘুম আসছিল না, মনে হচ্ছিল একবার তোমার সাথে আর আম্মুর সাথে কথা বলতে পারলে ভালো লাগবে। রোমানা চৌধুরী রাহার মাথায় হাত রেখে বললেন, তোর কি হয়েছে রে? তোকে কয়টা দিন ধরে কেমন একটা স্বাভাবিক লাগছে না।
কোনো কিছু নিয়ে চিন্তা করিস নাকি? রাহা হাসার চেষ্টা করে বলে, না আম্মু। এর কিছুক্ষণ পরে রাহা মাথা তুলে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমি যদি কোনো বড় ভুল করি তাহলে কি তুমি আমায় আদর করবে, এভাবে আগলে রাখবে আমায়? রুবেল চৌধুরী কথাটা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। রাহার কথা শুনে কেমন যেন তার মায়া হচ্ছে। মেয়ের দিকে তাকিয়ে মুচকি এসে বলে, আমি আর তোর আম্মু যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা তোকে আগলে রাখবো, আদরে রাখবো। আর তুই কোনো ভুল করলেও আমাদের সন্তান হয়ে থাকবি, আর ভুল না করলেও আমাদের সন্তান হয়ে থাকবি। রুবেল চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জানো তোমার ভাইয়ের জন্য এখনো আমাদের কষ্ট হয়, কি একটা ভুলের জন্য নিজেই নিজেকে আমাদের থেকে দূরে রেখেছে। ফোনে কথা বলে খুব কম, এতে আমাদের মন ভরে না। রাহা কেঁদে উঠল। তার মা রুবেল চৌধুরীকে বললেন, তুমিও না মেয়েটা ভাইয়ের কথা শুনলে মন খারাপ করে, আর তুমি সেই বোনের কাছে ভাইয়ের কথা বলো। এই বলে তিনি রাহাকে বলে, থাক মা কাঁদিস না, দেখবি তোর ভাই একদিন ঠিকই ফিরে আসবে। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। রাহা বিছানা থেকে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার আগে আবারও তার মা বাবার মুখ পানে তাকালো। হয়তো এই দেখাই শেষ দেখা, আবারও দেখা হবে না অনেকদিন, হয়তো বা এই জন্মেও। রাহা চলে যেতে যেতে মনে মনে বলল, আব্বু আম্মু আমি তোমাদেরকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব, আমাকেও তো এই সন্তানটা বাঁচাতে হবে। আমি ভাইয়ার কাছে পৌঁছে তোমাদের জানাবো, এই পর্যন্ত তোমরা একটু কষ্ট করে থাকো। রাহা এই বলতে বলতে কাঁদতে কাঁদতে রুমে এলো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে কাঁদতে লাগলো। এরপরে উঠে রিডিং টেবিলে গিয়ে রাদিফের দেওয়ার টেক্সটটা একটা ছোট সিরকুট লেখে সেইটা নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এরপর রাজের রুমে এসে রাজের বালিশের নিচে আলগোছে চিরকুটটা রেখে রুম থেকে বের হয়ে চলে এলো নিচের রুমে। রাত তখন 1:30, এখন কেউ জেগে নেই। রাহা আলগোছে রুম থেকে বেরোলো। এরপরে চলে গেল বাড়ির বাহিরে। গেটের সামনে দুজন দারোয়ান বসা ছিল বলেই বাড়ির পেছন দিক দিয়ে বের হলো। সাইমনকে দেখতে পেয়ে কিছুটা হাঁপ ছাড়লো। সাইমন রাহার হাত থেকে লেদারটা নিয়ে গাড়িতে তুলে রাখলো। তুমি গাড়িতে উঠে বসো। রাহা যে ব্যাক সিটের দরজা খুলতে যাবে ঠিক তখনই সাইমন বলে, রাহা সামনে বসো। রাহা সম্মতি জানিয়ে সামনের সিটে বসলো। এরপর সাইমন গাড়িতে উঠে বসলো। এর মাঝে কয়েকবার রাদিফ ফোন দিয়েছিল, দুজনেই রাদিফের সাথে কথা বলেছে। সাইমন রাহাকে নিয়ে এয়ারপোর্টে চলে এলো। গাড়ি থেকে নেমে রাহার হাতে পাসপোর্ট, ভিসা আর টিকিট দিয়ে বলে, রাহা এই যে তোমার পাসপোর্ট, ভিসা আর টিকিট, তুমি কিন্তু স্টুডেন্ট বিষয় যাচ্ছ, আর সবকিছু ওকে করা। রাহা কি বলে ধন্যবাদ দিবে তা মুখে আসছে না। সাইমন এভাবে চেষ্টা না করলে হয়তো রাহা আজ এয়ারপোর্টে পৌঁছে দাঁড়াতে পারতো না। রাহা চোখে জল নিয়ে বলে, ভাইয়া আপনাকে ধন্যবাদ জানালে হয়তো কম হয়ে যাবে, আপনি না থাকলে আমি যেতেই পারতাম না। সাইমন হেসে বলে, ওয়েলকাম, দেখে শুনে যেও, আর ওইখানে রাদীপ তোমার অপেক্ষায় থাকবে। ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। রাহা পাসপোর্ট, ভিসা, টিকিট দেখে ভিতরে চলে গেল। সাইমন দাঁড়িয়ে রইল। যতদূর পর্যন্ত রাহাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়ালো। সকাল 11টা বাজতে সবার চোখ পড়ল রাহা এখনো রুম থেকে বের হয়নি, এমনকি কারো সামনেও আসেনি। রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী অফিসে চলে গিয়েছে। বাড়িতে রয়েছে শুধু সাইমা চৌধুরী ও রুমানা চৌধুরী। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও রাহাকে পেল না। রাহার রুমে এসেও পেল না, অথচ রুমটা সুন্দর করে পরিপাটি করে রাখা। ঘন্টাখানিক অপেক্ষা করার পর যখন রাহার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন সাইমা চৌধুরী ও রুমানা চৌধুরী অস্থির হয়ে পড়লেন। সাইমা চৌধুরী গেটের দারোয়ানের কাছে গিয়েও বললেন তারা রাহাকে দেখেছে কিনা, কিন্তু তারা দেখেননি। এই শুনে সাইমা চৌধুরী কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইলেন। এরপর বাড়ির ভিতরে এলেন রুমানা চৌধুরীর কাছে। রুমানা চৌধুরী কাঁদতে চলছেন। এর আধা ঘন্টা পরে রুবেল চৌধুরী আর রাশেদ চৌধুরী বাড়িতে এলেন। রুবেল চৌধুরী রুমানা চৌধুরীকে বললেন, রাহার কোনো খোঁজ পেয়েছ? রুমানা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বললেন, না আমি ওর কোনো খোঁজ পাইনি। পুরো বাড়ি খুঁজেছি, বাইরেও খুঁজেছি, ওর সব বন্ধু বান্ধবীকেও কল দিয়েছি, কিন্তু কোথাও নেই মেয়েটা। এই শুনে রুবেল চৌধুরী রাগ নিয়ে বলেন, জল জ্বলান্ত একটা মানুষ বাড়ি থেকে উধাও হয়ে গেল, এটা তুমি বুঝতে পারোনি? কি করো বাড়িতে যে মেয়েটাকে দেখলেই না? রাশেদ চৌধুরী তৎক্ষণাৎ পুলিশকে কল দিয়ে সবটা জানালেন, সাথে রাহার ছবিও পাঠিয়ে দিলেন। এরপরে তিনি রুবেল চৌধুরীকে নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বিকেলবেলায় রাজ বাড়ির উদ্দেশ্যে ফিরেছে, সাথে তার বোন মিষ্টিও আছে। মিষ্টি হেসে বলে, ভাইয়া তাহলে আজ রাহার কথাটা বাড়িতে জানাবে, রাহা খুব খুশি হবে। এই কয়টা দিন হয়তো মেয়েটা খুবই কষ্ট পেয়েছে। রাজ শুকনো মুখে বলে, পেয়েছে হয়তো, আর ও যা জেদি আমার মনে হচ্ছে ও বাড়িতে জানিয়ে দিয়েছে, না হলে তো পরিবেশ ঠান্ডা থাকার কথা না। মিষ্টি চিন্তিত সুরে বলে, কিন্তু ভাইয়া তুমি যে বললে ও নাকি হসপিটালে গিয়েছিল,
তাহলে ও কি বাচ্চাটা নষ্ট করে ফেলেছে? রাজ বলে, সেই দিন আমার বন্ধুরা ওকে মিথ্যা বলে বুলিয়ে বালিয়ে ওকে বাড়িতে দিয়ে গিয়েছে। এরপরে আর ও বাড়ি থেকে বের হয়নি। আমি দারোয়ানের থেকে খোঁজ নিয়েছিলাম, আর ওর প্রাণ গেলেও এই বাচ্চাটা নষ্ট করবে না। মিষ্টি বলে, ভাইয়া তুমি ওকে শুধু শুধু এত বড় কষ্টে রেখে এসেছিলে, বাড়িতে বলে দিয়ে আসতে। রাজ হালকা হেসে বলে, ওকে বোঝাতে চেয়েছিলাম ওর ভাই কি ভুলটা করেছে তোর সাথে, আর এইটাই হয়তো রাদীপ জেনে গিয়েছে। এখন বুঝবে নিজের বোনের সাথে এমন হওয়ার যন্ত্রণাটা কতখানি। তবে আজকে বাড়িতে গিয়ে সবাইকে সবটা জানিয়ে দিব। রাহা দেখবি অনেক খুশি হবে, আর বাড়ির সবাইও খুশি না হয়ে পারবে না। রাজ মিষ্টিকে নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়ির ভিতর ঢুকতেই বুঝলো বাড়িটা কেমন থ মেরে আছে। রাজ এগিয়ে যেতে সাইমা চৌধুরী অস্থির কণ্ঠে বললেন, রাজ তোকে কতবার কল করেছিলাম, তুই কল ধরছিস না কেন? রাজ স্বাভাবিকভাবে বলে, আম্মু ফোনটা সকাল থেকে চার্জ করতে পারি নাই, তাই বন্ধ হয়ে আছে। এই বলে রাজ সাথে সাথে হাই তুলে রাহাকে ডাকলো। রাহা, এই রাহা, কই তুই? নিচে আয়। রাহা, দেখ আমি ফিরে এসেছি। রাহা পাশ থেকে রুমানা চৌধুরীর টুকুরে কেঁদে উঠে বললেন, রাহাকে আর ডাকলেও ও আসবে না। রাজ কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল তার ছোট আম্মুর দিকে। ছোট আম্মু, কি বলছো? রাহা ডাকলেও শুনবে না, ও কোথায় গিয়েছে? রুমানা চৌধুরী ভাঙ্গা গলায় বললেন, রাহাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, এখন সন্ধ্যা হয়ে আসছে, মেয়েটা কোথায় গিয়েছে কিছুই বলে যায়নি। রাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। হাতে ছিল রাহার জন্য শাড়ি, গহনা, আরো কত কি, সেগুলো রাজের হাত থেকে পড়ে গেল। মিষ্টি এসে রাজের পাশে দাঁড়িয়ে রুমানা চৌধুরীকে বলে, ছোট আম্মু পুলিশকে জানাওনি? জানিয়েছি, কিন্তু তারা কোনো খবর দিতে পারেনি এখনো। রাদিফের বাবা আর তোর বাবা খুঁজতে বেরিয়েছে, এখনো ফেরেনি। রোমানা চৌধুরীর কথা শেষ হওয়ার সাথে সাথে রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী বাড়িতে ঢুকলেন। সাইমা চৌধুরী এগিয়ে গিয়ে বললেন, রাহা কোথায়? ওকে পাওনি? রুবেল চৌধুরী মুখটা শুকনো করে সোফায় গিয়ে বসলেন। একই সাথে রাশেদ চৌধুরী গিয়ে বসলেন। তারা দুজনই মিষ্টিকে দেখে অবাক হলেন বেকি, কিন্তু কিছু বললেন না। রুবেল চৌধুরী কান্না জড়িত কণ্ঠেই বললেন, আমি আমার মেয়েটাকে কোথাও পেলাম না, পুলিশও কোনো খবর দিতে পারছে না, কি করব এখন আমি? আমার মেয়েটা কোথায় আছে, কি খেয়েছে না খেয়েছে কিচ্ছুই জানতেই পারছি না। মিষ্টি রুবেল চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে বলে, ছোট আব্বু, আমার মনে হচ্ছে রাহা ইচ্ছে করে চলে গিয়েছে। মিষ্টির কথা শেষ হতেই রাজ ধপ করে ফ্লোরে বসে পড়ল। সবার দৃষ্টি রাজের উপর গেল। রাশেদ চৌধুরী ছেলের কাছে গিয়ে বসলেন। রাজ তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, বাবা, ও ইচ্ছে করে চলে গিয়েছে, আমি বেশ বুঝতে পেরেছি বাবা, ও আমার জন্যই চলে গিয়েছে, আমারই ভুলের জন্য বাবা। সবাই উঠে এগিয়ে এসে রাজকে ঘিরে বসলো। রাশেদ চৌধুরী ছেলের পিঠে হাত রেখে বললেন, তোমার ভুলের জন্য মানে কি হয়েছে আমাদের বলো। রাজ কেঁদে কেঁদে বলে, বাবা, রাহায় আমায় ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, আর আমি তোমাদের কাউকে না জানিয়ে ওকে বিয়েও করেছিলাম। বাবা, ওর গর্ভে আমার সন্তান আছে। আমি এটা জানার পরে ওর সাথে একটু ঝামেলা করে বলেছিলাম, তোর ভাই যখন আমার বোনকে অস্বীকার করেছিল, আমিও তোকে অস্বীকার করলাম। আমি ওকে এই বলে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, আর এসে দেখি ও সবাইকে রেখে চলে গিয়েছে। বাবা, ওকে আমার কাছে এনে দাও, আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা। রাজের কথা শুনে সবাই অবাকের শেষ প্রান্তে চলে গেল। সবাই রাজের আহাজারিতে কাঁদতে লাগলো। রাশেদ চৌধুরী আর সাইমা চৌধুরীও কাঁদতে লাগলো। তাদের বংশের অংশ সাথে নিয়ে রাহা বাড়ি থেকে চলে গিয়েছে। আর রাজ পাগলের ন্যায় করতে করতে সাইমা চৌধুরীকে ধরে বলে, আম্মু, ও আম্মু, আমার রাহা আমার জন্য চলে গিয়েছে, আমি এখন কোথায় খুঁজবো ওকে? আমি ওকে ছাড়া থাকতেই পারবো না, আমি ওকে খুঁজতে যাব। সাইমা চৌধুরী রাজের কপালে মুখে হাত রেখে বললেন, বাবা একটু শান্ত হ, ও চলে আসবে। আর তুই ওকে বিয়ে করেছিস, আমাদের বলিসনি কেন? আমরাও তো মেয়েটাকে কম ভালোবাসতাম না, এমনকি ওকে মেনেও নিতাম। তোর বাবাও বলেছিল রাহাকে তোর বউ বানাবে, আমিও রাজি ছিলাম। আর ওর সাথে কেনই ঝামেলা করতে গেলি? মেয়েটার গর্ভে আমাদের বংশের আলো ছিল, ও এখন কোথায় আছে আর কোথায় খুঁজবি? রাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। সাথে সাথে সবাই উঠে দাঁড়ালো। রাজ নিজের ব্লেজার খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে অস্থির কণ্ঠে বলে, আম্মু, আমি রাহাকে খুঁজতে গেলাম, আমি ওকে না নিয়ে ফিরবো না, আমি ওকে না নিয়ে ফিরবো না। এই বলে রাজ বেরিয়ে গেল। পেছন পেছন রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরীও চলে গেলেন। কিন্তু তারা দুজন যেতে যেতে রাজ নিজের গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির গেট ফেরিয়ে গিয়েছে। রুবেল চৌধুরী আরেকটা গাড়ির কাছে যেতে নিলে রাশেদ চৌধুরী বাধা দিয়ে বললেন, রুবেল, আজকে ওর মতো ছেড়ে দে, এখন তোর একটু রেস্ট নেওয়ার প্রয়োজন, চল। রুবেল চৌধুরী আহানি থাকলেও রাশেদ চৌধুরীর সাথে ভেতরে চলে গেলেন। রাশেদ চৌধুরী রুবেল চৌধুরীকে ডাইনিং রুমে সোফা এনে বসিয়ে মিষ্টিকে বললেন, মিষ্টি, যা তো পানি নিয়ে আয়। মিষ্টি দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে রুবেল চৌধুরীর সামনে ধরে। রুবেল চৌধুরী মিষ্টির হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে নিল। এরপরে মিষ্টির হাতে খালি গ্লাসটা দিল। মিষ্টি গ্লাসটা রেখে আবারও তার ছোট আব্বুর পাশে এসে দাঁড়ালো। রুবেল চৌধুরী মিষ্টির দিকে তাকিয়ে বললেন,
মিষ্টিমা আমার পাশে বসো। মিষ্টি রুবেল চৌধুরীর পাশে বসলো। রুবেল চৌধুরীর গলার কণ্ঠ খাদে নামিয়ে বললেন, রাজ আর রাহার মাঝে হওয়া ঝামেলাটার ব্যাপারে আমাকে সব খুলে বলো তো। মিষ্টি রাজ আর রাহার মাঝে হওয়া ঝামেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত বলল সবাইকে। এই শুনে রোমানা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বললেন, কিসের জন্য যে ওদের এমন ঝামেলা করতে হবে? রাদিফ ও মিষ্টিও তো নিজেরাই আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওরা নিজেরাই তো আবার বলেছে ওরা আর এই সম্পর্ক নিয়ে এগোতে চায় না। এখন আমার মেয়েটা কোথায় গিয়েছে এমন শরীর নিয়ে? আল্লাহ, তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও। তুমি আমার মেয়েটাকে দেখে শুনে রেখো। রুবেল চৌধুরী সোফায় গা এলিয়ে দিয়ে বললেন, কালকে রাতে রাহা কেন যে ওই কথাগুলো বলেছিল এখন আমি বুঝতে পারছি। কেন ওর বাড়ি থেকে চলে যেতে হবে? আমি কি মরে গিয়েছিলাম ও আমাকে জানাতো? এখন এই শরীর নিয়ে কোথায় বা যাবে? বয়সও বা কত হয়েছে যে নিজেই নিজে সার্ভাইভ করবে? রাশেদ চৌধুরী পেছন থেকে রুবেলের কাঁধে হাত রেখে বললেন, তুই চিন্তা করিস না, দেখিস রাহা ফিরে আসবে। আর ও একা একা কোথাও গিয়ে থাকবে। কোথায় গিয়ে থাকবে, চলে আসবে। রাত 10টা। রাজ নিজের মতো ড্রাইভ করে যাচ্ছে, কপালে ধীরে চিন্তার ভাঁজ। আশেপাশে কত জায়গায় তাকিয়ে দেখছে কিন্তু কোথাও রাহাত দেখা মিলছে না। গাড়িতে এসি অন থাকা সত্ত্বেও ঘামছে। শার্টের বোতামের উপরগুলো খুলে দিল, টান টান বুক তবুও ঘামছে। শার্টের হাতা কোণের উপরে উঠালো, স্মার্ট ওয়াচ খুলে ডেস্কে ছুঁড়ে মারলো। এখনো রাহাকে খুঁজে পায়নি, নিজের উপর নিজের তীব্র রাগ হচ্ছে। রাজ ডেস্কের থেকে ফোনটা নিয়ে পুলিশের নাম্বারে কল দিল। কল রিসিভ হতে বলে, হ্যালো, আমি রাজ চৌধুরী বলছি। আমার ওয়াইফ রাহা চৌধুরী মিসিং। ওকে পেয়েছেন? না স্যার, আমরা এখনো পাইনি। এই শুনে রাজ রেগে গিয়ে বলে উঠে, পাননি মানে কি? একজন মেয়েকে খুঁজতে এত সময় লাগে? স্যার, আমরা দেখছি না, আমার ইমিডিয়েটলি খোঁজ চাই। আর ওর নাম্বারটা ট্যাগ করতে পেরেছেন? স্যার, আমরা নাম্বারটাও ট্যাগ করতে পারিনি। নাম্বারটা বন্ধ বলছে আর ট্যাগ করেও যাচ্ছে না। আমরা আরো ফোর্স লাগিয়েছি। রাজ তপ্ত শ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমার ওয়াইফের কোনো খোঁজ পেলে ইমার্জেন্সি আমাকে জানাবেন। ওকে স্যার। রাজ কল কেটে দিয়ে ফোন ডেস্কে ছুঁড়ে মারলো। এক সময় কেঁদে উঠলো। কিছুক্ষণ পরে গাড়িটাও থামালো। কেঁদে কেঁদে নিজে বলে উঠে, তুই কি করলি রাহা? আমায় ছেড়ে চলে গেলি? তুই কি একটু ভেবে দেখেছিস আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তোকে এত ভালোবাসার পরেও তুই এইরকম জেদ নিয়ে চলে গেলি? তুই যেদিন হসপিটালে গিয়েছিলি সেই দিন তোকে আমার বন্ধুরাই বাড়িতে দিয়ে গিয়েছিল। তুই কি সেই চিরকুটটা পাসনি? সব দেখেও তোর একটু মনে হয়নি যে আমি এগুলো করেছি? তুই এই কয়টা দিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিসনি। তোকে বিয়ে করলাম, নিজের করে রাখলাম, আর তুই সেই দিন কথাগুলো শুনে আমার থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি। আমাকে বলারও সময় দিলি না। আমি এখন তোকে কোথায় খুঁজবো? রাহা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। রাদীপ রাহাকে দেখা মাত্রই দৌড়ে এগিয়ে এলো রাহার কাছে। রাহার চোখের পানি জল করে উঠল। মুহূর্তে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রাদীপ রাহার চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদছিস কেন? তোর ভাইয়ের কাছে চলে এসেছিস না? কোনো ভয় নেই। রাদীপ রাহার হাত থেকে লেদার নিয়ে বলে, অনেক চিন্তায় ছিলাম, তুই যে একা একা এই পর্যন্ত এসেছিস, কোনো বিপদ হয়নি আলহামদুলিল্লাহ। রাদীপ এক হাতে লেদার নিয়ে আরেক হাতে রাহাকে নিয়ে চললো পার্কিং এর জন্য। সেইখানে আসতে রাদীপের একটা বাঙালি বন্ধুর নাম সিফাত বলে ওঠে, বন্ধু এসেছিস? আর এইটা তোর বোন? এইটাই আমার বোন রাহা। রিফাত রাহার দিকে তাকিয়ে বলে ওঠে, তোর বোন মানে তো আমারও বোন। রাহা, ভালো আছো? রাহা হালকা হেসে বলে, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তিনজনই গাড়িতে উঠে বসলো। রাদীপ গাড়ি ড্রাইভ করতে লাগলো। তার পাশে সিফাত বসেছে আর রাহা ব্যাক সিটে বসেছে। এরই মাঝে তিনজনের মাঝে টুকটাক কথা হয়েছে। রাদীপ নিজের ম্যানশনে আসার আগে সিফাতকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে। রাদীপ একটা বাসার সামনে গিয়ে গাড়ি পার্ক করে। এরপরে রাহা আর রাদীপ দুজনই নেমে যায়। রাহা ভাইয়ের সাথে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়িটা ডুপ্লেক্স। ঢুকতেই ডাইনিং রুম, অনেক স্পেস। এক পাশে স্টাডি রুম, সাথে বুক সেলফ, আরেক পাশে সোফা, আর মাঝ বরাবর সিঁড়ি। সিঁড়ির পাশে ডাইনিং স্পেস, এর মাঝে কিচেন। সবকিছু আধুনিক জিনিস আর আধুনিক স্টাইলে সেট আপ করা। রাহা ভিতরে ঢুকে আশেপাশে তাকিয়ে বলে, ভাইয়া তোমার বাসাটা তো খুব সুন্দর। আগে শুধু ফোনেই দেখতাম, আর নিজের চোখে দেখে খুব ভালো লাগলো। আর এখানে তুমি একাই থাকো? রাদীপ হেসে বলে, একাই থাকতাম, 2 বছর ধরে আমার সাথে সাইমনও থাকে। আর ও একটা কাজে দেশে গিয়েছিল, কিছুদিন পরে চলে আসবে। রাদীপ রাহাকে নিয়ে উপরে চলে আসে। বেডরুমগুলো উপরে, সব মিলিয়ে উপরে 4টা বেডরুম। 3টা নিজেরা ব্যবহার করার জন্যই আর একটা গেস্ট রুম হিসেবে রাখা হয়েছে। আর নিচে শুধু একটা বেডরুম, সেইখানে বেশিরভাগ মেট থাকে। রাদীপ রাহাকে একটা রুমে এনে বলে, এই রুমে তুই থাকবি, আর সবকিছু তোর নিজের। সারা বাড়িতে তুই নিজের মতো করে থাকবি, মনে যা আসে তাই করবি। আর যদি কখনো মন খারাপ দেখি তাহলে মার খাবি। রাহার কান্না পাচ্ছে কাছ থেকে ভাইয়ের কথা শুনে। তার ভাই অভিভাবকের মতো করে বোঝাচ্ছে তাকে।
রাদীপ রাহাকে চুপচাপ থাকতে দেখে হালকা মাথায় টোকা দিয়ে বলে, কি ভাবছিস, যা এবার ফ্রেশ হয়ে আয়। আমি মেটকে বলে খাবার রেডি করতে বলছি, তুই তাড়াতাড়ি চলে আয়। রাহা বলে, ঠিক আছে ভাইয়া। রাদীপ চলে যায় নিচে। কিচেনের সামনে গিয়ে একজন মহিলা মেটকে বলে খাবার রেডি করতে। মেটটি খাবার রেডি করে ডাইনিং টেবিলে রাখতে শুরু করে। রাদীপ আর সাইমন যখন ছিল তখন নিজেরাই নিজের কাজগুলো করত। রাদীপ এখন একা বলে আর রাহা এসেছে বলে মেড হায়ার করেছে। মিনিট 20 পরে রাহা নিচে নেমে আসে। রাদীপ রাহাকে নিয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়া শেষ করে রাদীপ রাহাকে বলে রেস্ট নিতে, শুয়ে পড়তে। রাহাও কথা বাড়ায় না, চলে যায় নিজের রুমে। সারাদিন বিমানে জার্নি করার ফলে শরীরটাও ক্লান্ত লাগছে। রাজ বাড়িতে ফিরতে দেখলো ডাইনিং রুমে তার মা বসে আছে। রাজ এগিয়ে যেতে সাইমা চৌধুরী উঠে এগিয়ে এসে বললেন, পেয়েছিস রাহাকে? রাজের গলার কণ্ঠ খাদে নামিয়ে বলে, অনেক খুঁজেছি আম্মু, কোথাও পাইনি আমি ওকে। এ বলে রাজ সোফায় বসে পড়লো। সাইমা চৌধুরী ছেলের কাছে বসলেন। রাজ আস্তে করে তার মায়ের কোলে মাথা রেখে শুইল। পরক্ষণে কেঁদে উঠল, যা দেখে সাইমা চৌধুরীও নিঃশব্দে কাঁদছে। রাজ কান্না জড়িত গলায় তার মাকে বলে, আম্মু, ও আম্মু, আমি যে রাহাকে পেলাম না, ও যে আমার থেকে দূরে চলে গেল। আমি ওকে কত খুঁজলাম, ও আমাকে দেখা দিল না আম্মু। ওর প্রত্যেকটা আত্মীয়র বাড়িতে গিয়েছি, কেউ বলতে পারে না ও কোথায়। আমি আর কোথায় খুঁজবো আম্মু, আমায় বলে দাও না। আমার বড় অসহায় লাগছে। ওর পেটে আমার সন্তান, আমারই রক্ত, আমি আর কোথায় খুঁজবো। সাইমা চৌধুরী চোখ মুজে বললেন, কাঁদিস না, রাহা চলে আসবে। আর ও এই একা একা কোথাও বা থাকবে। এরই মাঝে নিচে নামলেন রুমানা চৌধুরী। তারা দুজনই রাজকে অনেক বলে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিলেন। এরপরে দুজন মিলে রাজের জন্য খাবার গরম করতে কিচেনে এলেন। রাজ নিজের রুমের দরজা খুলে ভিতর ঢুকলো। রুমের লাইটটা জ্বালিয়ে কারবার থেকে জামা কাপড় বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। এরই মাঝে সাইমা চৌধুরী রাজের জন্য খাবার রেখে গেলেন রুমে। রাজ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা টাওয়াল ছুঁড়ে মেরে বিছানায় বসলো। চোখ গেল সোফার টেবিলে খাবারের দিকে। সারাদিন কিচ্ছুটি খায়নি, তবুও খাওয়ার প্রতি কোনো আগ্রহ জাগছে না। রাজ রুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় আসলো। শরীরটা ক্লান্ত থাকায় শুয়ে পড়ে চিন্তা করলো। যেই বালিশটা টেনে শোবে ঠিক তখনই সামনেই পড়লো একটা কাগজ। রাজ কাগজটা হাতে নিয়ে ভাঁজ করলো। এটা রাহার হাতের লেখা। রাজ লেখাটা পড়তে লাগলো। রাহা লিখেছে, রাজ, আমি রাহা বলছি। তুমি আমায় অস্বীকার করো আর যাই করো, আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না। প্রয়োজন পড়লে তোমার থেকে দূরে থাকবো। আমি আমার সন্তানকে একাই মানুষ করব। আর তুমি আমায় হাজারো খুঁজলে পাবে না। আমি নিজ ইচ্ছায় চলে গেলাম। রাহা। রাজ চিঠিটা পড়ে কেঁদে উঠল। তার করা ভুলের জন্যই রাহা নিজেই দূরে চলে গেল। সে তো রাদীপকে বোঝাতে যেয়ে নিজেই মূল্যবান জিনিস হারিয়ে ফেললো। এর আফসোসে এখন রাজকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। রাজ সারা রাত ঘুমায় না, চিঠিটা নিয়ে বসে রইল। শেষ রাতের দিকে ঝিমাতে ঝিমাতে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় রুবেল চৌধুরী আর রাশেদ চৌধুরী নাস্তা করতে বসেছেন ডাইনিং টেবিলে। পাশে দাঁড়িয়ে আছেন সাইমা বেগম, পাশে দাঁড়িয়ে আছেন সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী। কারো মুখে তেমন হাসি নেই, সবার মনটা খারাপ। রাশেদ চৌধুরী খাবার খেতে খেতে সাইমা চৌধুরীকে বললেন, রাজ রাতে বাড়ি ফিরে কিছু বলেছে? সাইমা চৌধুরীর গলা খাদে নামিয়ে বলে, না, কিছু বলেনি। রুবেল চৌধুরী খাওয়া শেষ করে সোফায় গিয়ে বসলেন। ফোন বের করে পুলিশকে কল দিলেন। রাশেদ চৌধুরীও খাওয়া শেষ করে সোফায় গিয়ে রাশেদ চৌধুরীর পাশে বসলেন। এমন সময় রাজ নিচে নেমে এলো। রাজকে দেখা মাত্রই রাশেদ চৌধুরী বললেন, রাজ, এখানে এসো। রাজ এগিয়ে আসতেই রুবেল চৌধুরী তপ্ত শ্বাস ফেলে উঠে চলে গেলেন। রাজ আর রাশেদ চৌধুরী ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওনার মনে যে রাজের জন্য তীব্রই রাগ বেড়ে চলছে এটা বুঝতে বাকি রইল না সবার। রাশেদ চৌধুরী রাজের পাশে বসতে বললেন। রাশেদ চৌধুরী রাজকে পাশে বসতে বললেন। রাজ বসলো। সারা রাত না ঘুমানোর কারণে চোখ দুটো লাল হয়ে আছে, সাথে মাথা প্রচন্ড ব্যথা। রাজ চুপচাপ বসে আছে। রাশেদ চৌধুরী কিছু বলছেন না। কিছুক্ষণ পর তিনি নিজেই নীরবতা ভেঙে রাজকে বললেন, রাজ, রাহার বিষয়টা কি রাদীপকে জানাবে? রাদীপের কথা শুনতে রোমানা চৌধুরী এগিয়ে এলেন। রাজ নিচু গলায় বলে, হোম, জানাও। রোমানা চৌধুরী ভয়েত্ত গলায় রুবেল চৌধুরীকে বলে উঠলেন, ভাই, রাদীপকে জানালে পরিবেশটা আদৌ কি ঠান্ডা থাকবে? যদি শুনে রাজের জন্যই রাহার সাথে এমন করেছে তাহলে রাদীপ আপনাকে কাউকে ছেড়ে কথা বলবে না। রাশেদ চৌধুরী বললেন, এই বলে ওকে জানাবো না? ও রাহার বড় ভাই, ওর অভিভাবকের মতোই, ওকে জানানোর প্রয়োজন। আর ভাবি, ওকে জানালেও তো যদি ওর কোনো খবর দিতে পারে, বন্ধু বান্ধব দিয়েও তো খোঁজ করতে পারবে। রাশেদ চৌধুরী রাদীপকে কল দিল। রাদীপ আজ নিজের বাড়িতে রয়েছে। আজ আর অফিসে বা কোনো কাজে বের হবে না, বোনের সাথে থাকবে। রাদীপ ডাইনিং রুমে বসে ফোন স্ক্রল করছিল। ঠিক তখনই রাশেদ চৌধুরী কল এলো। রাদীপ ইচ্ছে করে প্রথমবার ধরলেন না,
তার কল ধরা বিন্দু মাত্র ইচ্ছে নেই। এরপরে আবারও কল দিতে কল ধরলো। রাশেদ চৌধুরী বললেন, রাদীপ কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। তুমি তো এই টাইমে অফিসে থাকো, এখন কি অফিসে রয়েছ? না, আজ বাড়িতে রয়েছি, অফিসে যাইনি। রাদীপ, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। রাশেদ চৌধুরী কি বলতে পারে রাদীপ তা জানে? রাশেদ চৌধুরী নিচু গলায় বললেন, রাদীপ, রাহাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই শুনে রাদীপ চমকালো না, সে এইটাই আন্দাজ করছিল। কিছুটা প্রতিক্রিয়া দেখিয়ে বলে, কোথায় গিয়েছে কিচ্ছু বলে যায়নি, কালকে থেকে নিখোঁজ, নিজ ইচ্ছায় চলে গিয়েছে। কাল থেকে নিখোঁজ আর আজকে জানাচ্ছ আমাকে? আর ও নিজ ইচ্ছায় চলে গেল, তোমরা টেরও পাওনি? রাশেদ চৌধুরী বলে, রাদীপ, আমার পুরো কথাটা শোনো। রাহা আর রাজ দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, আমাদের থেকে লুকিয়ে রেখেছিল বিষয়টা। রাহা প্রেগনেন্ট ছিল, আর তখন রাজ রাহার সাথে পুরনো কিছু কথা নিয়ে ঝামেলা করেছিল, আর এরপরে রাহা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। রাদীপ একটু অবাক হলো না, সে তার চাচার মুখের থেকে পুরনো ঝামেলার কথা শুনতে চায়। না শোনা পর্যন্ত তার শান্তি হচ্ছে না, তাই না জানার ভঙ্গিতে বলে ওঠে, চাচু, কিসের পুরনো ঝামেলা? রাশেদ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে নিচু সুরে বললেন, তোমার আর মিষ্টির মাঝে যে ঝামেলা হয়েছিল সেটার প্রতিশোধ নিতে রাজ রাহাকে কথা শুনিয়েছে। এই শুনে রাদীপ রাগে তেতে উঠে বলে, তোমার ছেলে কি হিসেবে আমার আর আমার বোনের থেকে প্রতিশোধ নিতে চায়? তুমি খুব ভালো করেই জানো আমিও কিন্তু তোমার থেকে প্রতিশোধ নিতে পারতাম। বলো, পারতাম কিনা? রাশেদ চৌধুরী মুখে কোনো কথা নেই, তিনি নিচু হয়ে বললেন, এখন আমি স্বীকার করছি আমার ছেলেরই সম্পূর্ণ দোষ। এখন আমাদের রাহাকে খোঁজা দরকার। এই শুনে রাদীপ উঁচু গলায় বলে উঠে, 24 ঘন্টা সময় দিলাম তোমার ছেলেকে। তোমার ছেলে রাহাকে কোথায় থেকে খুঁজে আনবে আমি জানি না। এর মধ্যে যদি রাহার কোনো খোঁজ না দিতে পারে তাহলে ওকে রেডি থাকতে বলো। আমি তোমার ছেলের মুখোমুখি হব, প্রতিশোধ নেওয়া ওকে শিখাবো, আর এর বিচারক হবে তুমি, ভালো হবে না। রাশেদ চৌধুরী মুখে ভয় সংকোচ ধরাত পড়ল, নিজেই নত স্বীকার করে বলে ওঠে, রাদীপ, আমাদের সময় দাও, আমরাও রাহাকে খুঁজছি। রাদীপ বাঁকা হেসে বলে উঠে, আর যদি না পাও তাহলে কিন্তু আমি আসব। রাশেদ চৌধুরী অসম্মতি নিয়ে বলে উঠেন, না রাদীপ, আমরা চেষ্টা চালিয়ে যাব, রাহাকে খুঁজবো। রাদীপ আগের নেই বলে উঠে, ভয় পাচ্ছ যে? তবে ভয় নিয়ে থাকো, আর যদি রাহাকে না পাও তাহলে আমি ফিরবো, আমার ফিরতে হবে। এখন তোমার ছেলের জন্য আমার বোন নিখোঁজ, এখন তো আমি আর চুপচাপ থাকবো না। এখন আমার দোষ হচ্ছে যে আমি মিষ্টিকে অস্বীকার করেছি বলে রাজও আমার বোনকে অস্বীকার করেছি। আমি নিজ থেকে মিষ্টিকে অস্বীকার করিনি, তাহলে আমি কেন আমার বোনের বিষয়টা নিয়ে চুপচাপ থাকবো? ওকে যদি না পাই তাহলে আমি ফিরবো। আর তুমি আমার সাথে কেমন চাল চেলেছিলে আমি তো সবটা সবাইকে জানাতে হবে। রাশেদ চৌধুরী কথা বলার ভাষায় হারিয়ে ফেললেন। রাদীপের কথাগুলো শুনে মনে মনে ভয় পেয়ে গেলেন। তিনি গলার কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠে, রাদীপ, আমরা রাহাকে খুঁজে পাবোই, তুমি চিন্তা করো না, আর রাহাকে পেলে জানাবো। রাদীপ তাচ্ছিল্য হাসি দিয়ে বলে উঠে, জানিও, আমি অপেক্ষায় থাকবো। তোমার ছেলে আর তোমার কাছে সময় কিন্তু 24 ঘন্টা। রাশেদ চৌধুরী বললেন, রাদীপ, এর আগে ওকে খুঁজে পাবো ইনশাআল্লাহ। রাদীপ আর কিছু বলার আগ্রহ দেখালো না, শেষ কথা হিসেবে শক্ত গলায় বলে উঠে, আর না পেলে আমি কি করব তা তোমার ভালো করে জানা আছে। রাদীপ এই বলে কল কেটে দিয়ে ফোনটা টেবিলে রাখলো। পেছনে দাঁড়িয়ে আছে রাহা। রাদীপ রাহার উপস্থিতি অনেক আগে টের পেয়েছে। রাদীপ পেছন ফিরে হেসে বলে উঠে, আমার পাশে এসে বস। রাহা ভাইয়ের পাশে এসে বসলো। অনেকটা কৌতূহল নিয়ে রাদীপকে বলে উঠে, ভাইয়া, তোমার সাথে কি বড় আব্বুর কোনো পুরনো ঝামেলা আছে? রাদীপ ঠান্ডা গলায় বলে ওঠে, তুই বুঝিস না, আমি কেন বড় আব্বুকে চাচ্চু বলে ডাকি? ওনার প্রতি আমার আর আগের মতো কোনো রেসপেক্ট বা কোনো কথা বলার আগ্রহ নেই, আর না কোনোদিন হবে। রাহা প্রশ্ন করে, কেন ভাইয়া, কি হয়েছে যার জন্য তুমি বড় আব্বুকে দেখতে পারো না? রাদীপ রাহার মাথায় হাত রেখে হেসে বলে ওঠে, সব জানতে পারবি, শুধু একটু অপেক্ষা কর। রাহার মনে প্রশ্ন থাকা সত্ত্বেও কোনো প্রশ্ন করলো না। তার ভাইকে সে বিশ্বাস করে, একটু যখন অপেক্ষা করতে বলেছে তাহলে অপেক্ষা করবে। রাদীপ মেয়েটকে হাই তুলে ডাক দিল। মেয়েট সাথে সাথে তাদের সামনে এসে বলে, জি স্যার বলুন। রাদীপ রাহাকে দেখে বলে, ও সকাল থেকে কিচ্ছু খায়নি, ওর খাবার রেডি করো। ওকে স্যার। মেয়েটি সাথে সাথে চলে গেল। রাদীপ রাহাকে খাবার টেবিলে গিয়ে বসতে বলে। রাহা বাধ্য মেয়ের মতো গিয়ে বসে পড়ল। এইদিকে রাশেদ চৌধুরী রাদীপের সাথে কথা বলা শেষ করতে রাজ বলে উঠে, বাবা, রাদীপ কি বলল? রাশেদ চৌধুরী রাদীপের সাথে হওয়া কথাগুলো কিছুই রাজকে বললেন না। তিনি অস্থির ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে রাজকে বলে উঠেন, রাজ, আমাদের রাহাকে খুঁজতে যেতে হবে। রোমানা চৌধুরী রাশেদ চৌধুরীকে বললেন, ভাই, রাদীপ কি রাগারাগি করেছে? রাশেদ চৌধুরী লম্বা শ্বাস ফেলে বললেন, বোনকে না পেলে তো ভাই রাগি উঠবে, তবে আমাদের আর দেরি করা উচিত হবে না, রাহাকে দ্রুত খুঁজে বের করতে হবে। আর রাজ, তুমি আমার সাথে এসো।
তোমার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। রাস্তার বাবার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলো, বাবা কেন এমন কথা ঘুরালো। রাদীপ যা যা বলল রাস্তার পাশে বসে কিছু হলেও শুনেছে। তাহলে তার বাবা সবার সামনে বলছে না কেন, আর আলাদা করে ডাকছে কেন? এখন তার বাবার কাছে সবকিছুর উত্তর। এখন তার বাবা সবার সামনে যখন এড়িয়ে যাচ্ছে, তাহলে রাজ এই পুরো জিনিসটাই জানতে তার বাবার সাথে আলাদা করে কথা বলতে হবে। এর একটু পরে রাদিফের ফোনে আবারও কল এলো। এবার স্ক্রিনে তাকিয়ে দেখলো সাইমনের কল। রাদিফ কল রিসিভ করে বলে, কিরে কেমন আছিস? বন্ধু ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। সাইমন বলে, তুই আজ অফিসে যাসনি? না যাইনি, আজ রাহার সাথে থাকবো, কালকে যাব অফিসে। ও বন্ধু শোন। হ্যাঁ বল। বন্ধু আমি কালকে ফিরে আসছি। রাদীপ খুশি হয়ে বলে, কি কালকে আসছি? কালকের ফ্লাইটেই। আর কখন এয়ারপোর্টে এসে নামবি জানাইস, আমি তোকে আনতে যাব। বন্ধু জানাবো। রাদীপ সাইমনের সাথে কথা বলতে বলতে উপরে চলে গেল। রাহা খাবার খাচ্ছে না, মূলত কোনো খাবারই তার গলা দিয়ে নামছে না। বারবার বাড়ির সবার কথাই মনে পড়ছে। মেয়েটি রাহাকে খাবার খেতে না দেখে বলে ওঠে, ম্যাম খাচ্ছেন না যে? রাহার ভাবনার গোড় থেকে বেরিয়ে বলে, খাচ্ছি। রাহা খাবার মুখে তুলতে তুলতে মেটকে বলে, আন্টি আমাকে প্লিজ ম্যাম বলে ডাকবেন না, আমার অস্তিত্ব হয়, আমি আপনার থেকে অনেক ছোট, আমাকে রাহা বলে ডাকবেন। মেয়েটি হেসে বলে, ঠিক আছে। সাইমন রাদীপের সাথে কথা বলা শেষ করে খুশি হয়ে বিছানায় শুয়ে পড়ল। সে যে জাপানে ফিরে যাচ্ছে শুধু রাহার জন্য। রাহাকে সেই দিনের পর থেকে আর ভুলতে পারছে না। রাহাকে ভালোবেসে ফেলেছে, আগে থেকে ভালোবাসে, কিন্তু কোনোদিনই বলে উঠতে পারেনি বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে। তবে এখন কেন যেন তার ভয় লাগছে না। এখন জাপানে ফিরে গিয়ে তার বন্ধুকে জানাবে, এরপরে যা হওয়ার হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলেই? গল্পটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।